আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 7 দিনের রিমান্ডে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সহ 2 সিনিয়র সাংবাদিক, সাবেক রেলমন্ত্রী সুজনের 3 দিনের রিমান্ড। এবং আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত হয়েছেন আরও 3 জন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। দুপুর 2:30টায় শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশের সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে কড়া পুলিশি পাহারায় 3 জনকে সিএমএম আদালতে তোলা হয়। পুলিশ আদালতের কাছে 3 জনকে 10 দিনের করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 3 জনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা, মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। একই দিনে ময়মনসিংহের ধোবাউড়া এলাকা থেকে আটক করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। পরে তাদের রমনা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে বিচারক 3 দিনের রিমান্ড দেন। এর আগে রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় তিনি আসামি। সোমবার রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। এদিকে রাজধানীর শাহবাগ থানায় বিএনপি নেতা মির্জা আব্বাসের দায়ের করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনাম ইমরান খান এই তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল গত 3 আগস্ট রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় এজাহার নামীয় 45 নম্বর আসামি। ভারতীয় অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিন আবেদন করেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক বিচারপতি মানিককে আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় মানবঝাল করে এজলাসে তোলা হয় তাকে। গত 23 আগস্ট রাতে সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় মানিককে আটক করে বিজিবি। আশুলিয়া জিরাবো এলাকায় মাস্কাট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাস্কাট গার্মেন্টস কারখানার পাশে আরও 2টি কারখানা আছে। এ সময় ওই 2 কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। তার কাছে থেকে জেনে নেব সর্বশেষ খবর। যে লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? যে লিটন, কি কারণে এই সংঘর্ষ এবং এখন সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন। উনি আপনি জানেন যে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই শ্রমিক অধ্যুষিত যে সাভারটি রয়েছে সেই সাভারে কিন্তু এই শ্রমিক অসন্তুষ্ট চলছিল। সেই শ্রমিক অসন্তুষ্ট কিন্তু এরই মধ্যে অনেকটা শিথিলতায় চলে আসলেও আজকে সকালে আমরা দেখেছি যে প্রতিটি ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিকরা প্রবেশ করতেছিল। শুধু কয়েকটি ফ্যাক্টরি বন্ধ ছিল স্থায়ীভাবে, কিন্তু এই ফ্যাক্টরিতে যখন শ্রমিকরা প্রবেশ করে তখন মাস্কট গ্রুপের একটি ফ্যাক্টরি কিন্তু বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে কিন্তু ওইখানে শ্রমিকরা যখন প্রবেশ করতে গেলে সেখানে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী যারা রয়েছে তারা এসে তাদেরকে বুঝিয়ে যে ফ্যাক্টরি বন্ধ থাকার কারণ এবং প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ আসবে এমনটি কিন্তু তারা আশ্বস্ত করেন এবং তারপরে কিন্তু তারা সড়কে অবস্থান নিতে থাকে এবং সেই সময়েই কিন্তু তার পাশে থাকা একটি ফ্যাক্টরি থেকে একটি ইটের খোয়া উপর থেকে নিক্ষেপ করার কারণে কিন্তু সেই যে নারী শ্রমিক সে কিন্তু তাৎক্ষণিক ওখানে তার মাথায় আঘাত লাগে পরক্ষণেই কিন্তু সে মারা যায়। এই কিন্তু সে তারপর থেকে কিন্তু সাভারে যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেখানে প্রতিটি এলাকায় কিন্তু শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং এর ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু সাভার অঞ্চলের অধিকাংশ গার্মেন্টস শিল্প কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অধিকাংশই বন্ধ রয়েছে এবং কিছু কিছু ফ্যাক্টরি খোলা রয়েছে, যদিও খোলার পরিমাণটা এই মুহূর্তে কিন্তু খুবই কম। অনন্ত গার্মেন্টস আপনি দেখছেন যে এখানে কিন্তু যৌথ বাহিনী যারা রয়েছে সেনাবাহিনী, র্যাব, তারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এই ফ্যাক্টরিটি কিন্তু শান্তিপ্রিয়ভাবে এখনও চলছে এবং সেনাবাহিনী যৌথ বাহিনী যে জায়গায় রয়েছে তারা চেষ্টা করছেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেখানে প্রশাসনিক তৎপরতা রয়েছে এই ফ্যাক্টরিগুলো চললেও বাকি ফ্যাক্টরিগুলো কিন্তু সমস্ত বন্ধ রয়েছে। পাশাপাশি এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে জিরাবর এলাকা রয়েছে এখানে কিন্তু শ্রমিকরা সড়কেও একটি পর্যায়ে নেমে এসেছিল এবং সড়কটি বন্ধ করে দেয়। সেনাবাহিনী থেকে শুরু করে সকল প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতার কারণে কিন্তু এই সড়কটি এখন রয়েছে। পাশাপাশি এখন ফ্যাক্টরিটি চালু থাকলেও অধিকাংশ থাকলেও কিন্তু সড়কটি কিন্তু বন্ধ ছিল বেশ কিছু সময়। যদিও এই মুহূর্তে সড়কটি খোলা রয়েছে, আমরা দেখি যে হামিম গ্রুপ, শারমিন গ্রুপ সব জায়গায় কিন্তু প্রশাসনিক তৎপরতা রয়েছে এবং এই তৎপরতা কিন্তু এই আতঙ্কটা কিন্তু এখন সাধারণ জনমনেও ছড়িয়ে পড়তেছে এবং আশেপাশের ব্যবসায়ী থেকে শুরু করে সকল মানুষ যাদের ভিতরে একটি স্বস্তি চলে এসেছিল সেই স্বস্তির জায়গা থেকে কিন্তু এখন তারা আবার তাদের সকলের ভিতরে কিন্তু একটা অস্বস্তি নেমে ছড়িয়ে পড়তেছে। জানি এর পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় এটা দেখার জন্যই কিন্তু সকলে রয়েছে। যদি প্রশাসন এই মুহূর্তে আরো তৎপর না হয়, পক্ষ যদি এগিয়ে না আসে তাহলে হয়তো এই আন্দোলন আরো বেগবান হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ। এই ছিল কাছে শ্রমিক আন্দোলনের এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সাগরের গভীর নিম্নচাপের কারণে দেশ জুড়ে যে বৃষ্টি শুরু হয়েছিল তা কমতে শুরু করেছে। বৃষ্টি আরও কমে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ মাসে আর টানা বৃষ্টির সম্ভাবনা কম বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাবনার বেড়া, সাথিয়া সহ বিভিন্ন স্থানের রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্মাণের সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে পিচ কার্পেটিং, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও সাথিয়া উপজেলার এলজিইডি প্রকৌশলীর দাবি নিয়ম মেনেই হচ্ছে নির্মাণ কাজ। কেএম সবুজের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পাবনার সাথিয়া ও বেড়ার বেশ কিছু সড়কের নির্মাণ ও সংস্কার কাজ চলছে। এর মধ্যে চীনাখরা আইএসডি, ভায়া থেকে খেতুপাড়া বাজার ও পার করমজা থেকে প্রাণ কোম্পানির সামনের রাস্তা,
করমজা কবরস্থান থেকে ইসলাম প্রামাণিকের বাড়ির পাশ দিয়ে সানিলা ভায়া রাস্তা এবং মাধবপুর পুলিশ ফাঁড়ির ও আতাইকুলা বাজারের পূর্ব পাশ থেকে ড্যামরা পর্যন্ত রাস্তার কাজ চলছে, কিন্তু নির্মাণের সাথে সাথেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভেঙে গেছে সড়কের কিছু অংশ। অভিযোগ রয়েছে সাথিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ নির্মাণ কাজের শুরু থেকেই উদাসীন, ঠিকাদারের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে সব দেখেও রয়েছেন চুপ। এই পিচ ডালাই করার বয়স হলো 4 দিন, এই 4 দিনের মধ্যে রাস্তা দোষী ভেঙে চলে যাচ্ছে। ঘষা দিলে পিচ উঠে যায় এখানে, বুঝছেন। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা নিয়ে প্রশ্ন করা হলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয় তাদের। বলার পরে সে আমাদেরকে হুমকি দামকি দিয়ে বলছে কি যে আপনাদের ব্যাপারে আইনত ব্যবস্থা গ্রহণ করো, আপনারা অযথাই রাস্তার আমাদের কাছে এলো অভিযোগ করতেছেন। রাস্তার খোয়া উঠে যাচ্ছে, এই রাস্তা কয়দিন টিকবে। এ বিষয়ে সাথিয়া এলজিইডি প্রকৌশলী শহীদুল্লাহ জানান, নিয়ম মেনেই নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে। কোথাও যদি ভাঙন দেখা দেয় পরবর্তীতে তা ঠিক করে দেয়া হবে। কারণ তো উঠে যায় নাই, উঠে যাওয়ার কোনো কথাও না। আচ্ছা, যদি যায় যেতে পারে, অতি বৃষ্টি হলে পরে যেতে পারে। রিসেন্ট কার্পেটিং হয়েছে, অতি বৃষ্টি হলে পরে সেগুলো ডিস্টার্ব হতে পারে, সেটা হলে পরে আমরা দেখে আমরা সেটা ব্যবস্থা নেব। দুর্নীতি বন্ধসহ পুনরায় সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিলুপ্তপ্রায় আবহমান গ্রাম বাংলার নকশিকাঁথা তৈরির কাজ। নকশিকাঁথা এই দেশের গ্রামীণ নারীদের লোকায়ত ভাবনা, আবেগ আর কল্পনার আরেক রূপ। রং বেরঙের রেডিমেড কাঁথা কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। প্রতিনিধি পুলক সরকারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। গ্রাম বাংলার ঐতিহ্য নকশিকাঁথা, সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোয় বিভিন্ন নকশা স্থান পাচ্ছে নকশিকাঁথায়। কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রামীণ নারীরা মনের মাধুরী মিশিয়ে নকশিকাঁথায় প্রিয়জনকে নিয়ে মনের গহীনে আঁকা স্বপ্ন আর ভালোবাসার স্মৃতিচিহ্ন আঁকেন। এখানকার তৈরি এই হস্তশিল্পের সুনাম থাকলেও সময় এবং শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় গ্রামীণ নারীরা বিমুখ হচ্ছেন এই শিল্প থেকে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি তাদের। এই নকশি কাঁথা সেলাই করে সঠিক মজুরি পাচ্ছি না, এখন এই নকশি কাঁথা হারানোর পথে। নকশি কাঁথা আমরা সেলাই করি, এগুলো বিদেশি কম্বল এসব আসার জন্য চলে না। তো সরকার যদি আমাদের একটু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা এগুলো ধরে রাখতে পারতাম। আমি এই নকশি কাঁথা সেলাই করে যে পরিমাণে মজুরিটা পাই, এটা আমার শিক্ষার কাজে আমি ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমার যেহেতু মজুরিটা যদি কমে যায়, এক্ষেত্রে আমার শিক্ষার ক্ষেত্রে, আমার পড়াশোনা খরচ চালানোর ক্ষেত্রে আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এদিকে গ্রামীণ সমিতির মাধ্যমে নকশি কাঁথার সাথে সম্পৃক্ত নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এখানে 30 জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয় এবং প্রতি বছরেই হচ্ছে 3টি ক্যাটাগরিতে সরকারি অনুদান দেওয়া হয়। ক ক্যাটাগরিতে 40,000, খ ক্যাটাগরিতে 30,000 এবং গ ক্যাটাগরিতে 25,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে, যেন মহিলারা সম্মিলিতভাবে নিজেদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে নিতে পারেন। শৌখিন গৃহবধূদের অনুপম শিল্প আর মাধুর্যের বাস্তব রূপ এই নকশি কাঁথা। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পর্যটন শিল্পে গতি ফেরাতে 19 থেকে 21 সেপ্টেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর অভিজাত একটি হোটেলে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিন ব্যাপী হবে এই মেলা। ট্যুরিজম ফেয়ারে বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা করছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত।
এবারে চট্টগ্রাম সংবাদ। ইজারা বাতিল করে সরকারি নিয়ন্ত্রণে ঘাট পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুতুবদিয়া ছাত্র জনতা। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত ঘাট সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার বিশিষ্ট নাগরিক সহ সাধারণ ছাত্র জনতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুবদিয়া সমিতির চট্টগ্রামের সভাপতি ডক্টর ফজলুল হক বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আইন মোতাবেক ঘাট পরিচালনা করা হোক। ঘাটের বিভিন্ন অনিয়মের কথা তুলে তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিচ্ছিন্নভাবে ঘাট পরিচালনা না করে সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে ঘাট পরিচালনা করার কথা জানান তিনি। শেষ করব সে নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 7 দিনের রিমান্ডে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সহ 2 সিনিয়র সাংবাদিক, সাবেক রেলমন্ত্রী সুজনের 3 দিনের রিমান্ড। এবং আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত হয়েছেন আরও 3 জন। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।